নাও যেতে পারি, স্ক্রিনটা কেটে দিতে পারি, স্ক্রিন না দেখতে পারবেন তখন আমাকে সঙ্গে সঙ্গে একটু বলবেন। আচ্ছা। দেখেন আমরা সরাসরি ক্লাসটা শুরু করি। প্রথমে ইয়াসিন ভাইয়া অনেকগুলো বাড়ির কাজ করে পাঠিয়েছে, এগুলো একটু দেখি। আপনারাও এইভাবে করবেন। মিম আপু আপনি এইভাবে করতে থাকেন, দেখবেন দ্রুত আপনি কথা বলা শিখে গেছেন বা আপনার যে জায়গাটা ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এইভাবে দেখেন, এই যে কেস উপরে কত সুন্দর করে লিখেছে কেস, অর্থাৎ গত ক্লাসে আমি কারক শিখিয়েছিলাম। আপনি যদি প্রতিদিন মাত্র আমাকে 1 ঘন্টা সময় দেন, 60 মিনিট, 1 ঘন্টা সময় দিলে আমি আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখানোর গ্যারান্টি দিতে পারবো। ঠিক আছে? তো দেখেন এই ইয়াসিন ভাইয়া কিন্তু অনেক চেষ্টা করছে কথা বলতে গেলে যে যে বিষয়গুলো লাগে। আমি কেস পড়িয়েছিলাম। কেস ইংরেজিতে নাউন বা প্রোনাউনের কেস সাধারণত 5 রকমের হয়: নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ, ভোকেটিভ, আর একটা হচ্ছে ডেটিভ কেস। তো এই ডেটিভ কেসটা আমাদের না হলেও চলবে। এটা যদি আমরা না শিখি আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের মূলত কয়টা শিখতে হবে বলেন? 4টা। এই 4টা কেস আমরা খুব ভালোভাবে শিখবো। তো নমিনেটিভ কেস পাঠিয়েছেন, আচ্ছা আমি পরপর এগুলো দেখে দিচ্ছি। এগুলো তো দেখেছি, নমিনেটিভ। তারপরেরটা করেছেন হচ্ছে রহিম একটা ট্রান্সলেশন। হ্যাঁ, রহিম একটা বই পড়ে, রহিম রিডস এ বুক, ধন্যবাদ। রহিম একটা বই পড়ে না, রহিম ডাজ নট রিড এ বুক, ধন্যবাদ। রহিম কি একটা বই পড়ে? ডাজ রহিম রিড এ বুক? এই বাক্যটা দেখেন 3 নাম্বার, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা পর্দায়। বলছে রহিম কি একটা বই পড়ে। এখানে ডাজ কেন আসলো? প্রথমে আসবে হচ্ছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে যদি প্রশ্নবোধক বা প্রশ্ন না বোধক বা নেগেটিভ না বোধক করতে হয় সেখানে ডু, ডাজ। আর নেগেটিভ হলে ডু নট বা ডাজ নট। কোন টেন্সে বসবে বলেন তো? ডু, ডাজ একটি মাত্র টেন্সে বসবে 12টা টেন্সের ভিতরে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্সে বসবে? ইনডিফিনিট টেন্স। ইয়েস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট স্যার ইনডেফ একটু বলেন স্যার, আমি একটু অমনোযোগী ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। এইভাবে প্রশ্ন না বুঝলে আপনারা বলবেন। আপনি যদি আরো 10 বার আমাকে বুঝাইতে বলেন আমি রাগ করব না, কারণ কি আমরা এখানে পার্সোনালি পড়তেছি। এখানে না বুঝলে আর কোথাও কিন্তু বুঝতে পারবেন না। আমি কথাটা বলেছি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। এর বাংলাটা হবে সাধারণ সাধারণ বর্তমান কাল। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে কোনো বাক্যকে যদি আপনি প্রশ্নবোধক বা না বোধক, মানে ইন্টারোগেটিভ বা নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান, তখন অক্সিলারি ভার্ব হিসাবে আপনাকে ডু ডাজ ব্যবহার করতে হবে। অল্প কয়েকটা কথা বলেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে আপনি যদি অ্যাফার্মেটিভ, যেমন এখানে একটা দেখেন বাক্যটা, এই 1 নাম্বারের বাক্যটা রহিম রিডস এ বুক, এখানে একটা ভার্ব রয়েছে রিডস। রহিম একটা বই পড়ে, রহিম রিডস এ বুক। রহিম একটা বই পড়ে না, রহিম ডাজ নট রিড এ বুক। কি হবে বলেন? বর্তমান। রহিম ডাজ নট, এই ডাজ নট আমি কোথায় পেলাম? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, রহিম বই পড়ে। আর যখন বললাম রহিম বই পড়ে না, তখন এই রহিম প্রথম বাক্যে যা যা ছিল এখানেও তাই রয়েছে, শুধু অতিরিক্ত ডাজ নট যোগ করেছি। ডাজ নট, রহিমের পরে ডু নটও তো হতে পারতো, কিন্তু রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য রহিমের পরে এখানে ডাজ নট বসাতে হবে। রহিম ডাজ নট রিড এ বুক, এই বাক্যটা কি হবে বলেন তো দুইজনে? আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এইটার নেগেটিভ কি হবে বলেন? রাইটের লেটার। হুম। আই বলেন মিম আপু। স্যার আমি পারতেছি না। সুন্দর, দেখেন না পারলে আমি সেটা হেল্প করব। এই যে বললাম, এই যে যেমন রহিম রিডস এ বুক, এর নেগেটিভ না বোধক বাক্য করেছি রহিম ডাজ নট রিড এ বুক। আমি বলেছি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। হ্যাঁ দেখেন, এইটাকে নেগেটিভ করতে গেলে এখানে একটা ডু নট আনতে হবে সাবজেক্টের পরে। আই ডু নট রাইট এ লেটার, কি হবে বলেন? আই ডু নট, এই ডু নট কে শর্ট ফর্মে বলা হয় ডোন্ট।
আই ডোন্ট রাইট এ লেটার, কি হবে বলেন তো? এই শব্দটাই মূলত সম্পূর্ণটাই বাহির থেকে আয়না বসাইতে। হ্যাঁ, বাইরে থেকে আয়না বসাইছি, ধন্যবাদ। কিন্তু এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ভালোভাবে লক্ষ্য করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে, অন্য কোনো টেন্সে কিন্তু আসবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, তখন অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। অক্সিলারি ভার্বটা কেমন? এই যে দেখেন, বললাম আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আর যখন বলবো আমি একটা চিঠি লিখি না, তখন কি হবে? আই এটা ডু নট, আই ডু নট রাইট এ লেটার। কি হবে বলেন? ডু নট রাইট এটা। আই ডু নট রাইট এ লেটার। বলেন তো, দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে, এই বাক্যটা কোন টেন্স? তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধন্যবাদ। মানে অর্থাৎ শুনেন, আপনাকে এই ডু বা ডাজ বা ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে 12টা টেন্সের একটি মাত্র টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন আমি যাই, আমি করি, আমি খাই, আমি খেলি, এই ধরনের বাক্যে কিন্তু আপনাকে। ধন্যবাদ। অক্সিলারি ভার্বে আমি যার ওগুলো বসে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে বসেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন, একটা বাক্য বলেন আই অ্যাম ইটিং রাইস, এর অর্থ কি বলেন তো? আমি ভাত খাচ্ছি। কি হবে? আই অ্যাম আমি ভাত ইটিং রাইস। আর যখন এটাকে আপনি নেগেটিভ করবেন, আমি ভাত খাচ্ছি না, তখন হবে আই ডু নট, সরি, আই অ্যাম নট ইটিং রাইস। আই অ্যাম এর পরে নট বসাতে হবে, আই অ্যাম নট ইটিং রাইস। আচ্ছা, আমি এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো, আগে ইয়াসিন ভাইয়ের এগুলো একটু কারেকশন করে দেয়। আর মিমাপও এইভাবে পাঠাবেন, হ্যাঁ, যদি সময় থাকে। আপনার পরিবার, আপনার সন্তান, তাদেরকে সময় দেওয়ার পরেও আমার এই ইংরেজি ভাষাটার পিছনে একটু সময় দিবেন। বুঝতে পেরেছেন? তোমার সময় দিতেছে, আমি ভোকাবুলারি শিখতেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে দেখেন আপু, ভোকাবুলারি শিখে কোনো লাভ হবে না। মানে কথাটা কেন বললাম, ওইভাবে ভোকাবুলারি শিখে আপনি মনে রাখতে পারবেন না। ভোকাবুলারি শেখার একটা সুন্দর নিনজা টেকনিক রয়েছে। টেকনিকটা কি জানেন? আপনি যখন ইংরেজি বই পড়তে বসবেন, আপনি মনে করেন বাসে উঠে খুলনা থেকে ঢাকায় যাচ্ছেন, আপনি একটা খাবার খাচ্ছেন, খাবারের প্যাকেটটাই দেখলেন ইংরেজিতে লেখা। এখন ওই প্যাকেটটার সব কিছু আপনাকে পড়তে হবে। ওখানে পড়ে আপনি বুঝতে পারতেছেন কিনা ওখানে কোন কোন অজানা শব্দ আছে। অর্থাৎ পড়ার সময় যে যে অজানা শব্দগুলো আপনার সামনে আসবে, সেইগুলো মুখস্থ করতে হয়, সেইগুলো খাতায় লিখতে হয়। আপনি যদি ডিকশনারির প্রথম থেকে আপনি মুখস্থ করেন, এর ঘর, বীর ঘর, সির ঘর, ডির ঘর, এইভাবে মুখস্থ করবেন, 10-20 বছরে ডিকশনারি মুখস্থ হয়ে যাবে। কিন্তু যখন শেষে চলে যাবেন, দেখবেন প্রথম দিকের গুলা মনে নেই। ওইভাবে ওয়ার্ড মুখস্থ করার দরকার নেই। আমি যে পদ্ধতি দেখাই, এই পদ্ধতিতে আমার সঙ্গে কিছুদিন লেগে থাকেন, আমার কথাগুলো একটু মেনে চলেন, দেখবেন আপনি ইংরেজিতে কথা বলা শিখে গেছেন। হ্যাঁ, ভোকাবুলারি আমি ভার্ব ফর্মে শিট দিব, ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। কেন জানেন? যেমন আহ যদি বলা হয় আমি একটি মাছ ধরি, আই ক্যাচ এ ফিশ, CATCH, ক্যাচ মানে ধরা। আর আমি যদি বলি আমি মাছ ধরেছিলাম, তখন হবে আই কট এ ফিশ। কি হবে বলেন? কট। আই কট এ ফিশ, আমি মাছ ধরেছিলাম। এখন এই ক্যাচ মানে ধরা, আর কট মানে ধরেছিলাম। ক্যাচ মানে হচ্ছে ধরা, আর কট মানে হচ্ছে ধরেছিলাম। তো আর স্যার এটার ভার্ব 3 তো কটই, স্যার ইয়েস, ওটা কি? ভার্ব থ্রি ও কট, হ্যাঁ কট হবে। ভার্ব টু এবং ভার্ব থ্রি একই। ধন্যবাদ, আপনি তো এগুলো পড়েছেন। তো আমি এই শীট দিয়ে দিব, এইগুলো বেশি বেশি করে মুখস্থ করেন, হ্যাঁ, দেখবেন আপনার। ধরে থাক। হুম, হ্যাঁ, ধরে থাকবো না, ওইটাতে ধরি আছি। ঠিক আছে স্যার। যেমন যদি বলি আমি একটি মাছ ধরি, আই ক্যাচ এ ফিশ, আমি একটা মাছ ধরেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি একটা মাছ ধরেছিলাম, তখন হবে আই কট এ ফিশ। আই কট এ ফিশ, আমার সঙ্গে বলবেন। আর যদি বলি আমি একটা মাছ ধরেছি, কি বললাম বলেন? আমি একটা মাছ মাছ ধরেছি, ধরেছি। তখন আপনাকে করতে হবে আই হ্যাভ কট এ ফিশ। অর্থাৎ ওই V3 ব্যবহার করলে ওর বাংলা অর্থটা হয় করেছে, খেয়েছে, গিয়েছে, করেছি, খেয়েছি, যেমন। অর্থাৎ কাজটি এই মাত্র করা হয়েছে, এমন একটা বাংলা মিনিং আসবে। আমি মাছ ধরেছি, আই হ্যাভ কট ফিশ। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট।
তারা বিদ্যালয়ে গিয়েছে, দে হ্যাভ গন টু মার্কেট। আমি একটা মোবাইল ফোন কিনেছি, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। কি হবে বলেন? আই হ্যাভ বট এ মোবাইল ফোন। আই হ্যাভ বট এ মোবাইল ফোন, অর্থাৎ আপনাকে এইভাবে কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এখানে এই কাজগুলো ইয়াসিন ভাই আপনাকে আমি দেখে দিয়েছি, হ্যাঁ, মোটামুটি সব পড়েছি। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। এই দেখেন, তুমি ফুটবল খেলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এই বাক্যটাকে কিভাবে করলাম? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মূল ফর্ম প্লাস অবজেক্ট। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো না, ইউ ডু নট প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো না, ডোন্ট ইউ প্লে ফুটবল? ইয়াসিন ভাইয়া এখানে প্লে ভার্বটা ব্যবহার করেছে, অবজেক্ট হিসাবে ফুটবল ব্যবহার করেছে, আর সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছে। ইয়াসিন ভাইয়া একটু আনমিউট করেন, এখানে আমি সবকিছু পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু নিয়মটা ঠিক থাকবে। আপনি এটা বলেন, আহ এটা বলবেন, দে দে অস দে অস টিভি। তারা টিভি দেখে, এইটা দিয়ে চারটা করেন। তারা টিভি দেখে না, তারা কি টিভি দেখে? তারা কি টিভি দেখে না, এটা দিয়ে আপনি চারটা করবেন, দে অস টিভি। দে ওয়াচ টিভি। ইয়া, তারা টিভি দেখে। দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে না। দে ডোন্ট ওয়াচ টিভি, তারা কি টিভি দেখে? ডু ডু দে ওয়াচ টিভি, তারা কি টিভি দেখে না? ডোন্ট ডোন্ট দে ওয়াচ টিভি। ধন্যবাদ। সবগুলো হয়েছে। মিম আপা একটা বলবেন, ইয়াসিন ভাইয়া যেমন সবগুলো কারেক্ট বলেছে, এইভাবে বলবেন। যেমন আই গো টু স্কুল, এইটা দিয়ে চারটা বলেন আপনি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডু নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? ধন্যবাদ, ধন্যবাদ। আমি আপনাদের কিছু হলেও শিখাতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। তো দেখেন, এইভাবে আমাদের কথা বলা শিখতে হবে। যেমন আপনাকে একজন বলছে যে, প্রশ্ন করেছে, তোমার ছেলে কি স্কুলে গিয়েছে? হ্যাভ ইয়োর সান হ্যাভ ইয়োর সন গন টু স্কুল? তো আপনি তাকে ইংলিশে বলবেন যে, হ্যাঁ, আমার ছেলে স্কুলে গিয়েছে। বাক্যটা Yes. কিভাবে বলতে হবে? ইয়েস মাই সন হ্যাজ গন টু স্কুল। ইয়েস মাই সন হ্যাজ গন টু স্কুল। হ্যাঁ, আমার ছেলে। হ্যাভ হয়েছে, এখন হ্যাজ কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখেন, মাই সন হ্যাজ গন টু স্কুল, হ্যাজ হবে। ইয়েস মাই সন হ্যাজ গন টু স্কুল। আর হ্যাভ ইউর সন গন টু স্কুল, এখানে হ্যাভ ইউর সন, তাই না? ও সরি, হ্যাজ ইউর সন হবে, হ্যাজ। হ্যাজ দিতে হবে, যেহেতু ইউর সন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, মনে রাখবেন। হ্যাভ এবং হ্যাজ বসে হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে, হ্যাভ এবং হ্যাজ। সরি, হ্যাভ বসে হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে, আর শুধুমাত্র থার্ড পারসনে হ্যাজ বসে। যেমন করিম স্কুলে গিয়েছে, করিম হ্যাজ গন টু স্কুল। তারা ভাত খেয়েছে, তারা ভাত খেয়েছে, তখন হবে দে হ্যাভ ইটেন রাইস। দে হ্যাভ। দে হ্যাভ, হ্যাঁ, দে হচ্ছে প্লুরাল, বুঝছেন? দে হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে প্লুরাল হলে হ্যাভ হবে। আর যখন সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, তখন কিন্তু হ্যাজ বসে। যেমন যদি বলি সুমনা একটি গান গেয়েছে, সুমনা একটা মেয়ের নাম, তাহলে হবে সুমনা হ্যাজ স্যাং এ সং। স্যাং মানে, সিং মানে গান গাওয়া, তার ভিতরে এসেছে সিং স্যাং সাং। সুমনা হ্যাজ সাং এ সং, মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, এই বাক্যগুলো ইয়াসিন ভাই আমি সব দেখেছি, এখানে আপনার তেমন কোনো ভুল নেই। এই বাক্যগুলো অনেক ভালো। আশা করি আগামী ক্লাস থেকে মিম আপু কিন্তু এইভাবে করবেন, হ্যাঁ। এইভাবে করে করে আমাকে কিন্তু পাঠাবেন, একটু সময় দিবেন প্লিজ। দেখেন, আমার একটি বিড়াল আছে, এই যে বাক্যটা 1 নাম্বার, আই হ্যাভ এ ক্যাট। হুম তুমি আমার একটা তোমার একটা বই আছে, ইউ হ্যাভ এ বুক। তাদের একটা কলম আছে, দে হ্যাভ এ পেন। তাদের একটা কলম নেই, দে ডোন্ট হ্যাভ এ পেন। আচ্ছা, এই বাক্যটার ব্যাখ্যা দেন তো মিম আপু। এই 5 নাম্বার, তাদের একটা কলম নাই, এখানে দে ডোন্ট হ্যাভ এ পেন কেন হলো? স্যার ওই যে আমি তুমি ছাড়া তো ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য তার দে আসছে। ধন্যবাদ। এখানে দেখেন, এই যে এই যে তাদের একটা কলম
আছে, দে হ্যাভ এ পেন। তো এইখানে এইভাবেও তো করা যেতে পারতো, দে হ্যাভ নট এ পেন। দে হ্যাভ নট এ পেন এইটা আমরা লিখতে পারলাম না কেন? দেখেন মনে রাখবেন, কোন বাক্যে মূল ভার্বের সাথে নট বসে না। কোন বাক্যে মূল ভার্বের সাথে নট বসে না। এখানে হ্যাভটা কিন্তু মূল ভার্ব, খেয়াল করেন দুইজনে, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব হয়ে যায়। কেমন জানেন? যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, কি বললাম? আই হ্যাভ ইটেন রাইস। এই দেখেন, আমি ভাত খেয়েছি। এখানে ইটেন হচ্ছে মূল ভার্ব আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্য কয়টা ভার্ব আছে বলেন তো? একটা, একটি মাত্র ভার্ব আছে, হ্যাভ। আর এই মূল ভার্বের সাথে কখনো নট যোগ করে নেগেটিভ করা যায় না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমরা কি কখনো এইভাবে বলি? আই নট ইট রাইস, এটা কি কখনো বলি? আচ্ছা। বলি না। এটা করতে হবে আই ডু নট ইট রাইস। ডু নট কেন আনবেন আমি তার ব্যাখ্যা সেই প্রথম থেকেই দিচ্ছি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। ডু নট বা ডাজ নট আসে। তাহলে দে হ্যাভ এ পেন, এটাকে যদি বলা হয় তাদের কলম নেই, তখন দেখেন কি করেছি, দে ডু নট হ্যাভ এ পেন। কি বললাম? দে ডু নট হ্যাভ এ পেন। দেখেছেন? এইভাবে করতে হবে। তারপর দেখেন, তাদের কি একটি কলম আছে? ডু দে হ্যাভ এ পেন? তাদের কি একটা কলম নেই? ডোন্ট দে হ্যাভ এ পেন? যাই হোক, এখন আমি আমার পড়ার ভিতরে চলে যাব। এইভাবে মিম আপুও কিন্তু বাড়ির কাজগুলো করবেন, হ্যাঁ? এইভাবে করে করে আমাকে পাঠাবেন। আপনার বাসায় কি তেমন কোনো কাজ করা লাগে, মানে কঠিন কোনো কাজ আছে, বা পড়ার পিছনে সময় দিতে পারছেন তো? স্যার আসলে ব্যাপারটা এরকম না, আমি একটু মেন্টালি ডিপ্রেস তো, এই জন্য। কেন মেন্টালি কিসের ডিপ্রেস? আপনি আমার সঙ্গে শেয়ার করবেন সবকিছু, আমি যথাসম্ভব আপনার এই ডিপ্রেশন গুলো সলভ করার চেষ্টা করবো। একজন টিচারের কাজই হচ্ছে স্টুডেন্টকে মেন্টালি স্ট্রং করা। আপনার হাজবেন্ড তো একটা জব করে, আপনাদের তো সুখী ফ্যামিলি মোটামুটি। জব বাই যে গ্রাম্য ডাক্তার বলেছিলেন না, পশু চিকিৎসক সম্ভবত? স্যার ও কোথায় থাকে? সৌদি আরব। সৌদি আরব। আপনার দেশের বাড়ি কোথায়? এই গাজীপুরেই। গাজীপুরে? মানে ওখানে বাপের বাড়ি, ওখানেই শ্বশুর বাড়ি? না না, শ্বশুর বাড়ি কুমিল্লা, গাজীপুর হচ্ছে হলো মানে বাবার বাড়ি আমার মেন নরসিংদী, কিন্তু স্যার আমরা আমার জন্মস্থানই গাজীপুরে, আমরা কখনো নরসিংদী থাকি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তবে শোনেন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের দুজনের পিছনে স্যার ল্যাঙ্গুয়েজটা। আমি যথেষ্ট চেষ্টা করি স্যার, আমার নিজের সমস্যা, আমি বলি আপনার করে এত সুন্দর করে বোঝায়, মানে আমি দেখি শুধু ক্লাস টাইম থেকে যতটুকু করতেছে ওইটুকু সময় আমার পারফেক্ট। শোনেন, আমি আমার extra ক্লাস টাইমে এখন তো ক্যামেরা চলছে, রেকর্ড চলছে, এখন আমি পড়াই। আপনার সঙ্গে আমি সব ব্যাপারে শেয়ার করব, এবং আপনার ভাষাটা শিখতে যে যে সাপোর্ট দরকার আমি আপনাকে সেই সেই সাপোর্টটা দিব, হ্যাঁ? আমি ক্লাসটা করি, তারপরে পরবর্তীতে আর আপনি হচ্ছে যখনই মনে করেন আপনি একটা ইংলিশ নিউজ পেপার পড়তেছেন, পড়তে বসেছেন, আপনি একটা ইংলিশ ওয়ার্ডের মিনিং পারতেছেন না, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন স্যার এটার মিনিং কি হবে। আমি সবসময় কিন্তু আমার ডেস্কে বসে থাকি, মানে বেশিরভাগ সময় আমি আমার স্টুডেন্টদেরকে 24 ঘন্টা সেবা দেওয়ার চেষ্টা করি। তো আপনি কখনো মানে একটা জিনিস মনে রাখবেন, লজ্জা ঘৃণা ভয়, এই তিন থাকতে নয়, তিনটা জিনিস আপনাকে ত্যাগ করতে হবে, হ্যাঁ? তবেই আপনি ভালো কিছু শিখতে পারবেন। শিক্ষকের কাছে কখনো লজ্জা করা যাবে না। আপনি এই ইয়াসিন ভাই কিন্তু এরকম করে, মানে স্যার এইটা পারতেছি না, স্যার ওইটা পারতেছি না, উনি হোয়াটসঅ্যাপে লিখে দেয়, আমি ফ্রি থাকলে ওনাকে দেখাই দেয়। আপনি ওইটা করবেন। আর দেখেন, আমি একেবারে শুরু থেকে টেন্স থেকে আপনাদের শিখাচ্ছি। এই যে কেবল যে কথাগুলো বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে চার ভাবে করা যায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই বাক্যগুলো দেখার পরে দেখেন আমরা এই জায়গাটা একটু দেখব। সেই জায়গাটা হচ্ছে স্পোকেনের কয়েকটা রুল দেখব। সেই রুলগুলো আগে একটু আমরা দেখে আসি। যেমন এখান থেকে একটা দেখি, যেমন দেখেন, এই যে হাউ অফেন একটা রুল রয়েছে, হাউ অফেন। এই হাউ অফেন দিয়ে বাক্য যদি আমরা গঠন করি, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। হুম। হাউ অফেন, যেমন তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। প্রথমে কি বসাতে হবে বলেন? হাউ অফেন। তারপর একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, দেখেন। কোশ্চেনের কোনো হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছেন, এটা ডাব্লিউ কোশ্চেনের একটা বিষয়।
এই হাউ লিখতে গেলে প্রথমে দেখেন এইস প্রয়োজন হয়, একটা অক্ষর বা বর্ণ, এইটার নাম হচ্ছে এইস। এই জন্য যে শব্দের বা যে ওয়ার্ডের প্রথমে ডাব্লিউ এবং এইচ থাকে এটাকে ডাব্লিউ এইচ ওয়ার্ড বলে। তো এখানে এইচ রয়েছে, এটা একটা ডাব্লিউ এইচ, একটা কোশ্চেনের একটা অংশ। তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। এখানে উইল বসেছে কেন, এই বাক্যটা হচ্ছে ফিউচার টেন্সে, এই জন্য ফিউচার টেন্সের চিহ্নই কিন্তু শ্যাল উইল। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। দেখেছেন, হাউ অফেন এর পরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এগুলো খুবই সহজ, একটু পড়ে দেখবেন ক্লাস শেষে, এই রেকর্ডটা একটু দেখবেন আর পড়বেন, আপনারা পারবেন। তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। দেখেছেন, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তুমি কতদিন পর, ইয়েস, একদমই ঠিক, হ্যাঁ, এই যে ধরতে পেরেছেন, এইটুক পারলে আমি আপনাকে নিয়ে পাড়ি দিতে পারবো। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, অনেকেই এইটা বোঝে না। অর্থাৎ কেন ডু হলো, এই দেখেন তুমি কতদিন পর পর তোমার, হ্যাঁ, কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, অর্থাৎ কি এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ করো। তুমি কখন বাড়ি যাও, বা আমি ভাত খাই, সে স্কুলে যায়, এগুলা হচ্ছে প্রেজেন্ট কোন টেন্স বলেন তো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন আমি এই জায়গাটা একটু দেখাই, প্রেজেন্ট টেন্সের যে শীটটা, টেন্সের কোন কোন জায়গায় আমাদের সমস্যা আমরা সেই জায়গাগুলো একটু একবার দেখে ফেলি। টেন্স, হুম, এই দেখেন বেসিক কনসেপ্ট টেন্সের ভিতরে, যেমন আমি এখন একটু ফিউচার টেন্সে চলে যাই, ফিউচার, ফিউচার পারফেক্ট ফিউচার টেন্স, এই দেখেন অর্থাৎ লেখা নাই। বইতে ডিটেলসে লেখা নাই, বই কোনটা নিয়েছেন, আগের এডিশন না আমাদের এই সেকেন্ড এডিশন? কবে নিয়েছেন, কতদিন আগে হাতে পেয়েছেন? করতে হয়েছে তার 3 দিনের মধ্যে আমি বই নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তো বইটি তো আছে সব ডিটেলস, আপনাকে আমি দেখাই দিব কোন কোন পেজে রয়েছে। আমি দেখাই দিব ক্লাস শেষে ফোন করে, আমি দেখাই দিব আপনাকে, বা আপনি ফোন দিয়েন। এখানে কি কোন ভাবে পড়বেন, বইটা শুধু ব্যবহার করলে হবে না, ওই বইটা পড়ার কিছু সিস্টেম রয়েছে, কোন চ্যাপ্টার পড়ার পরে কোন চ্যাপ্টার পড়বেন, এইগুলো আমি আপনাকে দেখাই দিব, এগুলো দেখাই দিব। আপনি সেইভাবে পড়বেন, ইয়াসিন ভাইয়াকেও আমি বলে দিব, হ্যাঁ। তো দেখেন এই যে আর ইয়াসিন ভাইয়াকে আমি যে পিডিএফটা দিতে চাচ্ছিলাম, এই পিডিএফটা সেন্ড হচ্ছে না, বুঝছেন, আমি পরে এক সময় দেখি আবার চেষ্টা করে দেখবো, পিডিএফটা আপনাকে আমি দিয়ে দিব। বলা হচ্ছে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। এক্সাম্পল দেখেন, আই শ্যাল বা আই উইল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করব। আচ্ছা, আমি এই কাজটি করব বললে কখন বুঝায় বলেন তো, এটা দেখেন একটা ভবিষ্যৎ কালকে বুঝাচ্ছে। ফিউচার টেন্সের কয়েকটা বাক্য বলেন তো ইয়াসিন ভাইয়া, তারপর মিম আপু বলবেন, যে কয়েকটা বাক্য বলতে হবে ফিউচার টেন্সের, সেটা কন্টিনিউয়াস হলেও হবে, ফিউচার ইনডেফিনিট হলেও হবে, ফিউচার পারফেক্ট টেন্স হলেও হবে, বলেন। জি, আই উইল গো টু ইয়েস, স্কুল, আই আমি উইল গো স্কুল টু যাব। স্কুল। আমি, হ্যাঁ, আমি লিখবো আই উইল, তারপরে কাজ, বলেন। তারপর হইলো হুম। আচ্ছা, আপনি আমি আমাকে ভাত প্লিজ খাবো, একটু আই উইল, একটু হেল্প আই করবেন। উইল ইট রাইস। আপনি শোনেন, আপনি ফিউচার টেন্সের তিনটা বাক্য বলবেন, তিন দুকানো ছয়টা, কিভাবে, ফিউচার ইনডেফিনিটের দুইটা বাক্য বলেন, ফিউচার কন্টিনিউয়াসের দুইটা বলেন, আর ফিউচার পারফেক্টের দুইটা বলেন, বলেন। For future indefinite, I eat, I will eat rice, আমি ভাত খাবো, তারপর হলো ফিউচার কন্টিনিউয়াসে, আমি ভাত খাচ্ছি, আই 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 এম ইটিং রাইস, হুম। আমি ভাত খাচ্ছি, তারপর হলো ফিউচার, আরেকটা স্যার কোনটা বলবো, হ্যাঁ, আমি বলছি কি শোনেন, ফিউচার ইনডেফিনিট টেন্সের ফিউচার দুইটা, পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট টেন্সের দুইটা বাংলা বাক্য বলেন, ওই দুইটার ইংরেজি করেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দুইটা বাংলা বাক্য বলতে হবে, ওই সঙ্গে সঙ্গে দুইটা ইয়ে বলতে হবে, হ্যাঁ বলেন। ফিউচার ইনডিফিনাইট আগে বলি, আমি স্কুল যাব, ইয়েস। আই উইল গো স্কুল, তারপর হলো আমি ভাত খাবো, আই উইল ইট রাইস,
তারপরে ফিউচার কন্টিনিউয়াস, আই আই উইল বি গো টু স্কুল, আমি স্কুল যেতে থাকবো। তারপরে হলো আরেকটা বলি, আমি ফুটবল খেলতে থাকবো। আই উইল বি প্লেইং ফুটবল। এবার ফিউচার পারফেক্ট দুইটা বলেন। ফিউচার পারফেক্ট, আমি খেয়ে থাকবো, আমি খেয়ে থাকবো। আমি একটু পরে জানতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পরে জয়েন হবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কানেক্টিং থাকেন, আমি ইয়াসিন ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনি এসে আমাকে বলবেন। হ্যাঁ, ইয়াসিন ভাই অনেক ভালো বলেছেন। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের যদি দুইটা বাক্য বলি, আমি কাজটি করব, আই উইল ডু দা ওয়ার্ক। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। কি হবে বলেন? আই উইল ইট রাইস। এইবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দুটো বাক্য বলবো, যেমন আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালে চলমান ভাব বুঝাবে। ভবিষ্যৎকালে চলমান ভাব বুঝাবে, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আর আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। কি হবে বলেন? আই উইল বি ডুইং দা ওয়ার্ক। দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী খুবই সহজ। হ্যাঁ, বলেন। আর ফিউচার পারফেক্টের দুইটা বলেন। ফিউচার পারফেক্টে এর বাংলাটা আই কেমন উইল হবে? এর বাংলাটা কেমন হ্যাভ হয়? হুম, আই উইল, জি ও আগে বাংলাটা বলি। আমি হুম, খেয়ে থাকবো, হুম, আমি ভাত খেয়ে থাকবো। হুম, এটা ধরেন আমি ভাত খেয়ে, এট আই উইল হ্যাভ ইটেন রাইস। হুম। আরো বলেন। আরো আরো আমি খেলতে থাকবো, হুম, আই আই উইল হ্যাভ প্লেড ফুটবল, হুম, আমি ফুটবল খেলতে থাকবো। তারপরে হলো আমি লিখতে থাকবো, হুম, আই উইল হ্যাভ রোট এ লেটার, হুম। আমি একটি চিঠি লিখতে থাকবো। ধন্যবাদ, আমি একটা চিঠি লিখতে থাকবো। তারপরে হলো লেখ- লিখে থাকবো। হুম, ধন্যবাদ ধন্যবাদ। দেখেন, আপনি টেন্স সম্পর্কে অনেকটা এগিয়ে গেছেন, আমার খুব ভালো লাগলো। আপনি ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং পারফেক্ট পুরাপুরি, আমি বিভিন্নভাবে আপনাকে কোশ্চেন করে দেখলাম, বিভিন্নভাবে আপনি পেরেছেন, ধন্যবাদ। অর্থাৎ এখানে দেখেন, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভালো করে দেখেন, আপনি তো পারেন এটা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের V1 ফর্ম প্লাস এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব, এবং এই ভার্বের সাথে আইএনজি দিতে হয় প্লাস এক্সটেনশন। যেমন আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেনাকাটা করতে তারা কেনাকাটা করতে থাকবে, দে উইল বি গোয়িং টু শপিং। অথবা আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। তারা ঘুমাতে থাকবে, দে উইল বি স্লিপিং। রনি মাছ ধরতে থাকবে, রনি উইল বি ক্যাচিং ফিশ। অর্থাৎ দেখেন, একটা স্ট্রাকচার শিখে ওই স্ট্রাকচার দিয়ে যদি পরপর 10টা বাক্য আপনি রচনা করতে পারেন, তাহলে আপনার ওই টেন্স বা ওই জিনিসটা নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না। বিশ্বাস করেন, আপনাকে কি করতে হবে? আপনাকে 10টা বাক্য শিখে, মানে একটা স্ট্রাকচার শিখে ওইটা দিয়ে 10টা বাক্য করতে হবে। তো আমরা পরেরটাও দেখি, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এর বাক্যর গঠন প্রণালীটা কেমন হয়? এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস, দেখেন, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, মনে রাখবেন, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। থ্রি ফর্ম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ভার্বের 3 ফর্ম। ধন্যবাদ আপু, এটাকে ভার্বের 3 ফর্ম বলা হয়, অর্থাৎ V3 ফর্ম প্লাস এক্সটেনশন। একটু উদাহরণ দেখেন, আমি কবিতাটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের, আচ্ছা এগুলো দরকার নেই, সে তোমাকে সাহায্য করে থাকবে, হি উইল হ্যাভ। এই দেখেন, হি এর পরে উইল হ্যাভ বসবে, হ্যাঁ, হি উইল হ্যাভ বসবে। এরপর ভার্বের V3 ফর্ম বসেছে হেল্প,
HELPED, হেল্পড, শেষে একটা ড উচ্চারণ হবে, ড, হেল্প। হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকবে। দেখেছেন, তারা কাজটি করে থাকবে। এই যে দেখেন শেষের বাক্যটা, তারা কাজটি করে থাকবে, অর্থাৎ দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। আর এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটা আমাদের বেশি প্রয়োজন হয় না, এটা না শিখলেও চলবে। আচ্ছা এখন, হ্যাঁ এখন আমরা এখান থেকে ট্রান্সলেশন করি। প্রথমে কি মিম আপু বলবেন নাকি ইয়াসিন ভাইয়া বলবেন? এক দাগ থেকে বলা শুরু করেন। তারা পরস্পর কলহ করছিল, আমি ভাত খাচ্ছিলাম, এই বাংলা বাক্যটা বলবেন এবং শোনেন এই বাক্যটা কোন টেন্সে আছে সেইটাও বলতে হবে, তারপর এর ইংরেজি অনুবাদটা করবেন। হ্যাঁ না, এই যে তারা পরস্পর কলহ করছিল, এটা কোন টেন্স বলেন? এটাও তো মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট। না, করছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। স্যার এটা ফার্স্ট কন্টিনিউয়াস। এখন এই যে বাক্যটা দেখেন, প্রেজেন্ট মানে টেন্সটা আগে আমাদের নির্বাচন করতে হবে। তারা পরস্পর ঝগড়া করছিল বা কলহ করছিল, তাহলে এই বাক্যটা আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ভিতরে কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে জানবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? দেখেন এই যে কলহ করছিল, এইটা বুঝালে মানে অতীত কালের একটা চলমান ভাব বুঝায়। তারা কি করছিল? তারা কলহ করছিল। এই যে কলহ করছিল, এটা হচ্ছে অতীত কালের চলমান ভাব, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর ইংরেজিতে ট্রান্সলেশনটা কি হবে বলেন? বলেন, এখানে পর পর বলে যেতে হবে। স্যার আমি পারতেছি না, ভাইয়া চিন্তা পারে না কিন্তু ওনাকে বলবো। কালকেও বলছিলেন। দেখেন এই যে বাক্যগুলা না, এই বাক্যগুলা কিন্তু খুবই সহজ যদি আপনারা বুঝতে পারেন। তারা কলহ করছিল, দে ওয়ার কোয়ারেলিং। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। বাবা মসজিদে যাচ্ছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু মস্ক। দাদিমা গল্প বলছিল, মিম আপু বলেন তো এটা কি হবে? দাদিমা গল্প বলছিল, বলেন কি হবে? গ্র্যান্ডমাদার ওয়াজ গ্র্যান্ডমাদার ওয়াজ টেলিং এ স্টোরি, ওয়াজের পরে ভার্বের পর আইএনজি হবে, দাদিমা একটা গল্প বলছিল। আচ্ছা এইটার নেগেটিভ বলেন তো, দাদিমা গল্প বলছিল না, দাদিমা গল্প বলছিল না, হবে হচ্ছে গ্র্যান্ড মাদার ওয়াজ নট টেলিং আ স্টোরি, দাদিমা গল্প বলছিল না। আমি গ্রামে থেকে পড়াচ্ছি তো, আজকে প্রচুর বর্ষা হচ্ছে আমার এখানে, আমি অনেক জোরে জোরে কথা বলছি, শুনতে পারছেন তো? কি স্যার আপনার কথা? আচ্ছা যাই হোক, এখানে প্রচুর বর্ষা হচ্ছে, আর আমি এখন মানে টিন শেডে বসে আছি তো, টিনের ঘরে অনেক বর্ষার শব্দ হয়। আমি কালকেই হয়তো শহরে ব্যাক করব। যাই হোক দেখেন, দাদিমা গল্প বলছিল, গ্র্যান্ড মাদার অজ টেলিং এ স্টোরি, দাদিমা গল্প বলছিল না, গ্র্যান্ড মাদার অজ নট টেলিং এ স্টোরি। দাদিমা কি গল্প বলছিল? অজ গ্র্যান্ড মাদার টেলিং এ স্টোরি, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। দাদিমা কি গল্প বলছিল না, অজ নট গ্র্যান্ড মাদার টেলিং আ স্টোরি, এবং পরে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদের চিহ্ন দিতে হবে। আচ্ছা মা রান্না করিতেছিল, এটা কি হবে বলেন? দ্যার ওয়াজ কুকিং দ্য রাইস। না এখানে রাইস ভাত তো নাই, শুধু রয়েছে মা রান্না করিতেছিল, তাহলে হবে মাদার ওয়াজ কুকিং। মাদার ওয়াজ কুকিং, যদি এখানে লেখা থাকতো মা ভাত রান্না করিতেছিল, যদি লেখা থাকতো মা ভাত রান্না করিতেছিল, তখন আপনি লিখতে পারতেন মাদার ওয়াজ কুকিং রাইস। সে ইংরেজি পড়ছিল, কি হবে? সে ইংরেজি পড়ছিল। কি হি ওয়াজ লার্নিং ইংলিশ। ইয়েস, হি ওয়াজ রিডিং, বা হি ওয়াজ পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। যদি বলি, যদি নেগেটিভ করতে বলি সে ইংরেজি পড়ছিল না, তখন কি হবে? হি ডু নট রিডিং। না, হি ওয়াজ নট রিডিং ইংলিশ। হ্যাঁ, এখানে ওয়াজ নট কেন দিবেন? দেখেন এই যে ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর বলা বলা হয়ে থাকে যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে শুধু ওই অক্সিলারি ভার্বের পর একটা নট দিলে বাক্যটা
নেগেটিভ হয়ে যায়, যেমন সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ, আর সে ইংরেজি পড়ছিল না, হি ওয়াজ নট রিডিং ইংলিশ। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখবেন। ইয়াসিন ভাইয়া এইখান থেকে বলেন, 7 নাম্বার থেকে বলেন, আমি একটি কলম কিনছিলাম। বলেন, আমি একটি কলম কিনছিলাম। হ্যাঁ, আমি একটি কলম কিনছিলাম। আই এম বাইং বাইং এ কলম। ইয়েস, আই ওয়াজ বাইং এ পেন। ধন্যবাদ, আই ওয়াজ বাইং এ পেন। আচ্ছা, হ্যাঁ, ছাগলটি দৌড়াইতেছিল, কি হবে? দা গোট ওয়াজ রানিং। ছাগলটি দৌড়াইতেছিল, দা গোট ওয়াজ রানিং। আচ্ছা, তারপরেরটা বলেন, কলি একটা ছবি আঁকছিল। প্রত্যেকটা কিন্তু দেখেন পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যদি জানা থাকে, প্রত্যেকটা বাক্য মাত্র 2 সেকেন্ডের ভিতরে বলা যাবে। পলি একটি গল্প আঁকিতেছিল, তাহলে বলেন পলি ওয়াজ। ইয়েস, তারপরেরটা বলেন, বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল। বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল। হুম, দা বয় হ্যাঁ বলেন, দুইজনে দুইজনেই চেষ্টা করেন। দৌড়াদৌড়ি করা ইংরেজি হচ্ছে রানিং। দে ওয়ার রানিং, না সরি, বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল। দা বয়েজ ওয়ার রানিং ইন দা ফিল্ড। দা বয়েজ ওয়ার রানিং ইন দা ফিল্ড। বলেন, তারপরেরটা বলেন, নিপু নদীতে সাঁতার কাটছিল। দেখেন, এই বাক্যগুলো না জানলে ইংরেজিতে কথা বলা যায় না। রেগুলার অর্থগুলা জানি না, তো এই কারণে আমার বলতে গেলে কষ্ট হয়। না, তো এইগুলো তো আমি জেনে, আমি তো বলে দিব। হ্যাঁ, এগুলো আমার সামনে সামনে করেন, তাহলে আমি বলে দিলে আপনাদের বাসায় আর কোনো কষ্ট হবে না। বলেন, নিপু নদীতে সাঁতার কাটছিল। সাদা পটল ইংলিশ নেম। নিপু নদীতে সাঁতার কাটছিল। নিপু ওয়াজ সুইমিং ইন দা রিভার। নিপু ওয়াজ, দেখেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে করে চলে যাবেন। তারপরে যেখানে গিয়ে দাঁড়ায়, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার দিতে হবে, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নিপু। নিপু নদীতে সাঁতার কাটছিল, নিপু ওয়াজ সুইমিং ইন দা রিভার। আমি তখন ঘুমোচ্ছিলাম, এটা কি হবে? আমি যখন ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। ইয়েস, আই 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 ওয়াজ ওয়াজ স্লিপিং। আর এই তখন ইংরেজি কি হবে? দেন। তখন ইংরেজি হবে দেন। আই ওয়াজ স্লিপিং দেন। আমি তখন ঘুমোচ্ছিলাম। কি বলে apostrophe এর? হ্যাঁ, ওটাকে অ্যাপোস্ট্রফি, ওর একটা ব্যবহার আছে, এটা পরে দেখাবো। যেমন যদি বলা হয় করিমের বাবা, করিমস ফাদার, নাকি এমনিতেই দেখি? না এমনিতেই লিখে দিবেন, অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে না। হ্যাঁ, আই ওয়াজ স্লিপিং দেন, এখানে অ্যাপোস্ট্রফি লাগবে না। অ্যাপোস্ট্রফির একটা আলাদা ব্যবহার আমি দেখাই দিব। তারপরেরটা পড়েন, পরেরটা কি আছে দেখেন, তুমি ক্রিকেট খেলছিলে। You you was playing তুমি ক্রিকেট হুম, ক্রিকেট এটা, এই বাক্যগুলো দেখেন, এগুলা কিন্তু খুবই সহজ। এই বাক্যগুলো যদি আপনারা পারেন, তাহলে অন্য বাক্যও পারবেন। তুমি ক্রিকেট খেলছিলে, আমি তখন ঘুমোচ্ছিলাম, গরুটি মাঠে ঘাস খাইতেছিল। হ্যাঁ, তারপর দেখেন, রহিম ও করিম হাঁটিতেছিল, তুমি নদীতে গোসল করিতেছিলে, তাই না? এই বাক্যগুলো সবই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে কিভাবে গঠন করতে হয়? সাবজেক্টের পরে অজয়ার দিতে হয়। মনে রাখবেন মিমাপা, ইয়াসিন ভাইয়া, সাবজেক্টের পরে অজয়ার, তারপর ভার্বের পর মূল মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এই সূত্রটা দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে পৃথিবীর যত রকমের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে আপনারা করতে পারবেন। হুম, এইগুলো একটু করেন এখন, এগুলো চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন, বলেন, এই দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখাই দিই এখানে, একেবারে খুব সহজ। এই দেখেন, পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে, এখানে সব পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছে। অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম। ইংলিশ একটা সংজ্ঞা দিয়েছি, বাংলা একটা সংজ্ঞা দিয়েছি। এর গঠন প্রণালী কি হয় জানেন? এর গঠন প্রণালীটা খুবই সহজ। দেখেন, গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস তারপর আইএনজি প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে ইত্যাদি থাকে। এইগুলো থাকলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 4টা বাক্য বলতে পারবেন? যেমন দেখেন, এই বাক্যটা দিয়ে 4টা বলেন তো। নেগেটিভ বলবেন, ইন্টারোগেটিভ বলবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন। তারা ফুটবল খেলছিল বলেন। হ্যাঁ বলেন, বাংলা বলবেন এবং ইংলিশ বলবেন, 4টা বলতে হবে। তারা ফুটবল খেলছিল। They were not playing football. তার হচ্ছে হ্যাঁ হয়েছে, বলেন, আরো বলেন। তারা ফুটবল খেলছিল। ছিল না। They were not- were- they were- না, এইটাকে আপু একটু ভুল যাচ্ছে, দেখেন। এটাকে বলতে হবে তারা কি ফুটবল খেলছিল না। ওয়ারেন্ট দে প্লেইং ফুটবল, অর্থাৎ ওয়ার নট কে একসঙ্গে ওয়ারেন্ট বলা হয়। ওয়ারেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল না। হুম, স্যার, আর বলবো? হ্যাঁ হয়েছে হয়েছে। পাখিরা আকাশে উড়ছিল, কি হবে? স্যার, এখানে তো ইংলিশ দেওয়া হয়েছে। The birds were flying in the sky. হ্যাঁ ধন্যবাদ। তারপরে পাখিরা আকাশে উড়ছিল না। The birds the, the, the birds were not flying in the sky. ইয়েস, পাখি হ্যাঁ, দ্য বার্ডস ওয়্যার নট ফ্লাইং ইন দ্য স্কাই। হুম হুম। আচ্ছা পাখি দেখেন, আজকে আমি আপনাদের বাড়ির কাজ দিচ্ছি, মিম আপুও করবেন, ইয়াসিন ভাইয়াও করবেন। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই 4টা টেন্স ভালোভাবে পড়ে রাখবেন, খুব ভালোভাবে। এবং এই 4টা টেন্স থেকে প্রত্যেকটা টেন্স থেকে 3টা করে বাক্য রচনা করবেন। তিন, past indefinite, past continuous. আর ফিউচার ইনডেফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস, এই 4টা টেন্স আমি এখান থেকে উল্টা পাল্টা করে বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রশ্ন করব, যাচাই বাছাই করব। এই প্রশ্নগুলা থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। কিভাবে পড়বেন? পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করা শিখতে হবে। নেগেটিভ আপনারা তো পারেন, তারপরও এটা ভালোভাবে করবেন। হুম, এটা পড়া থাকলে আমার কথাটা একটু মেনে চলেন, আপনারা দ্রুত Past কথা বলতে পারবেন। হ্যাঁ দেখেন, এই যে জায়গাটা, এই যে জায়গা, আই অ্যাম সিঙ্গিং এ সং, একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। একটা বক্স দেখাই, দেখেন কন্টিনিউয়াস টেন্স। স্টেপ 1 এর মাধ্যমে হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। যেমন দেখেন, এইখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট নিলাম আই। এরপর একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্ব নিলাম অ্যাম, অজ অথবা উইল বি। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম নিতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ নিতে হবে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি নিতে হবে। আর এখানে ভার্বের পর আইএনজি, রাইটিং সর্বদা ঠিক রাখতে হবে। আর এখানে এ লেটার নিতে হবে। দেখেন এইখান থেকে এই বক্সের মাধ্যমে আপনি 3টা বাক্য করতে পারবেন 3টা টেন্স থেকে: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। এইভাবে নিচের বক্স থেকে বলেন তো। প্রথমে মিমাপু বলবেন, তারপর ইয়াসিন ভাইয়া বলবেন। cricket. We were cricket. We will be playing cricket. হুম, আমরা কি ফুটবল খেলিতে থাকবো? ঠিক আছে স্যার। হ্যাঁ পরেরটা বলেন, কিউ দিয়ে বলেন, কিউ। You are drink, driving a car. You were driving a car. You will be driving a car. হ্যাঁ হি দিয়ে He বলেন, হি। singing a song. He was singing a song. Will be singing a song. ধন্যবাদ। এবার ইয়াসিন ভাই আবার প্রথমের থেকে বলেন, আই দিয়ে শুরু করেন, আই, উই, ইউ, হি, বলেন প্লিজ। I am writing letter. I was writing letter. Therefore, I will be writing letter. Therefore, we are playing football. We are playing football. We will be playing football. Therefore, you are driving a car. You are driving a car. You will be driving a car. Therefore, he is singing a song. Therefore, he was singing a song. Therefore, he will be singing a song.
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অর্থাৎ আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। দেখেছেন? আচ্ছা, আপনি শেষের এটা দিয়ে করেন, হি দিয়ে 3টা বাক্য করেন, হি। কে স্যার? হ্যাঁ, ইয়াসিন ভাইয়ের কথা বলছি, ইয়াসিন ভাইয়া বলেন। সি দিয়ে মানে 3টা বাক্য তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, হি দিয়ে। এই দিয়ে মানে এখানে যে যে আছে এগুলাই না, হ্যাঁ, এগুলাই এগুলাই করেন, এগুলাই করেন। এগুলাই। হি ইজ, সিঙ্গিং এ সং, আমি গান গাচ্ছি। তারপর হইলো হি ওয়াজ সিঙ্গিং এ সং, আমি গান গাচ্ছিলাম। ইয়া সরি, সে মানে সে গান গাচ্ছিল। তারপর হলো হি উইল বি সিঙ্গিং এ সং, তারপর সে গান গাইতে থাকবে। হ্যাঁ, সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং এ সং। ধন্যবাদ। এবার দেখেন এই রুলগুলা থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। আমরা তো স্পোকেনের কয়েকটা রুল দেখছিলাম, আমরা এখানে আরো কয়েকটা রুল দেখি। এই যে দেখেন, কয়েকটা রুল এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এগুলা থেকে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। এইভাবে বাক্য তৈরি করলে আমরা স্পোকেনের বিভিন্ন রুল মেনটেন করে অনেক কথা বলতে পারবো দ্রুত সময়ের ভিতরে। সেই রুলটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে একটা মাত্র রুল ব্যবহার করে খুব বাক্য তৈরি করতে হবে। অনেক বাক্য তৈরি করা যায় একটি রুল। সেই রুলগুলো আমরা সহজে ইংরেজি শিখবো। আমরা কখনো ঝামেলার ভিতরে যাব না, আমরা পেঁচিয়ে ইংরেজি শিখবো না। আমাদের যদি কখনো এমনটা বলার প্রয়োজন পড়ে, দেখেন কিভাবে বলবেন, কিছু করার নেই। আপনার একজন ফ্যামিলি মেম্বার বিপদে পড়েছে, আপনার কাছে টাকা নেই, তখন কি বলছেন? কিছু করার নেই, নাথিং টু ডু। কিছু বলার নেই, নাথিং টু সে। কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট। কিছু দেখার নেই, নাথিং টু সি। আপনি ঢাকার চিড়িয়াখানায় গিয়েছেন আপনার আব্বুর সঙ্গে বা আম্মুর সঙ্গে, তো আপনি বলছেন যে এই চিড়িয়াখানায় দেখার মতো কিছু নেই, কি বলতে হবে? দেয়ার ইজ নাথিং টু সি। কিছু চাওয়ার নেই, দেয়ার ইজ নাথিং টু ওয়ান্ট। তা হুম তাই এটা এখানে সে জায়গায় যদি তেল দিতাম তাহলে কি হইতো না? হবে হবে, সে তেল নাথিং টু তো টেল। মানে দেখেন এই অনেক ভালো বলেছেন, আমি একটা ব্যাখ্যা দেই। কিছু বলার নেই, নাথিং টু সে। টেল কোথায় হয় আর সে কোথায় হয় জানেন? যদি বলা হয় সে একটা গল্প বলে বা সে একটা গল্প বলছে, তখন হি ইজ টেলিং এ স্টোরি বলতে হবে। হি ইজ টেলিং এ স্টোরি। এখানে হি ইজ সেইং এ স্টোরি দিলে হবে না। কারণ পার্থক্যটা আজকে জেনে রাখেন। টেল বলবে হচ্ছে যেখানে অনেক বড় কথা থাকে, লম্বা কোনো কথা। গল্প তো 1-2 বাক্যে বলা যায় না, যায়? না স্যার। যায় না, এই জন্য এখানে টেল বলতে হবে। আর আমি যদি আপনাকে বলি যে প্লিজ সে সামথিং, প্লিজ, আমি মিম আপাকে বললাম যে আপা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, তখন 2-4 বাক্যে বলা যায় যে স্যার আমি গাজীপুরের মেয়ে, আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি বিবাহিত, আমার একটি মেয়ে রয়েছে, আমার পরিচয় এই। অল্প কথায় সেরে দেওয়া যায়, এখানে সে বলা যায়। কিন্তু লম্বা অনেক বড় কোনো কিছু বলতে গেলে সেখানে টেল বলতে হয়। মনে রাখবেন, সে এবং টেলের পার্থক্য হচ্ছে এইটা। এটা অনেক সময় চাকরি বাকরির পরীক্ষায়, অনেক রকমের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, ভাইভাতে কিন্তু স্যারেরা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। বলেন তো সে এবং টেলের ভিতরে পার্থক্য কি? তারপরে এই ধরনের আরো অনেক রয়েছে, যেমন যদি বলা হয় লিচেন মানে সোনা, লিচেন, LISTEN, লিচেন মানে সোনা, আবার হেয়ার মানেও কিন্তু সোনা। তো এই দুইটার ভিতরে পার্থক্য আছে। যেমন লিচেন মানে সোনা কেমন, যদি বলা হয় শিক্ষক যদি ক্লাসে বলে যে ছেলেমেয়েরা তোমরা গোলমাল করো না, প্লিজ লিচেন টু মি কেয়ারফুলি। কি বলে বলেন? প্লিজ লিচেন টু মি কেয়ারফুলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এখানে কিন্তু শিক্ষক ছাত্রদের বলছে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আর হেয়ার মানে শোনা কেমন, যদি বলা হয় আপনাকে কেউ ডাকছে, তো আপনি মনোযোগ দিয়ে তার ডাকটা শুনলেন। অথবা আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে মনোযোগ দিয়ে শুনছে কি শুনছে না, অর্থাৎ আপনি তাকে বলছেন যে আই এম হেয়ারিং ইউ, আমি তোমাকে শুনছি। অর্থাৎ হেয়ার মানে শোনা। এটা হচ্ছে কেমন ধরনের? এটা হচ্ছে যখন শিক্ষক বলবে যে আমার কথা মন দিয়ে শোনো, তখন লিচেন। আর যখন হেয়ারটা বলবে, তখন আপনি কাউকে বলছেন যে আমি তোমাকে শুনতে পাচ্ছি, মানে তুমি মোবাইলে বলছো,
তোমার কথাটা আমার কানে, যেমন আমি বলছি আমাকে কি শুনতে পারছেন, আমার কথা কি আপনারা শুনতে পারছেন, তখন বলতে হবে ক্যান ইউ হেয়ার মি। এখানে লিচেন বললে হবে না। আর যখন মনোযোগ সহকারে কোনো কিছু শোনা হয় তখন কিন্তু লিচেন দিতে হয়। আচ্ছা যাই হোক, এর ব্যাখ্যাগুলো সাজানো রয়েছে, আমি একটা ক্লাস এর উপরে নিব। নাথিং টু ডু, কিছু করার নেই। নাথিং টু সে, কিছু বলার নেই। নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। নাথিং টু সি, কিছু দেখার নেই। নাথিং টু ওয়ান্ট, কিছু চাওয়ার নেই। হ্যাঁ, নাথিং টু লিচেন, কিছু শোনার নেই। এখানে নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। এইবার একটা রুল দেখেন, সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম মনে রাখবেন। হ্যাঁ, সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন কিছু দেখার আছে। বলেন বলেন। যদি বলি আমার কিছু বলার নেই তাহলে কি? তাহলে এই বলতে হবে আই হ্যাভ। এটা কি হ্যাঁ বলার দেখেন, হবে? আমার কিছু বলার নেই, তখন বলবেন। এই subject, হ্যাঁ, তখন সাবজেক্ট দিতে হবে, যেমন আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ মানে আমার আছে, নাথিং টু সে মানে আমার কিছু বলার নেই। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু খাওয়ার নেই বা সেখানে কিছু খাওয়ার নেই। আপনি আপনার রান্নাঘরে ঢুকেছেন, ঢুকে দেখলেন কি আপনার মিট শেপে বা আপনার আলমারিতে কিছু খাওয়ার নেই, তখন কি বলবেন? নাথিং টু ইট। কিছু বলার নেই, নাথিং টু সে। কিছু দেখার নেই, নাথিং টু সি। কিছু চাওয়ার নেই, নাথিং টু ওয়ান্ট। আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাকে বললেন যে স্যার আমি তো বিদেশে থাকি, আপনার জন্য আমি ঈদে বাড়ি আসতেছি, আপনার জন্য কি আনবো? তো আমি আপনাকে বললাম যে আমার কোনো কিছু চাওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু ওয়ান্ট। আমার কোনো কিছু দেখার নেই, আই হ্যাভ নাথিং টু সি। আমার কোনো কিছু শোনার নেই, আই হ্যাভ নাথিং টু লিসেন। এই বাক্যগুলো এইভাবে করবেন। এরপরে দেখেন একটা বাক্য রয়েছে, সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমাদের প্রতিনিয়ত এই ধরনের স্ট্রাকচার দিয়ে বাক্য আমরা বলি বাংলায়, কিন্তু ইংলিশে কিভাবে বলতে হয় এটা আমরা জানি না। আজকে একটু দেখে নেন। বলছে যে কিছু দেখার আছে, সামথিং টু সি। কিছু বলার আছে, সামথিং টু সে। কিছু বোঝার আছে, সামথিং টু আন্ডারস্ট্যান্ড। কিছু চাওয়ার আছে, সামথিং টু অন। কিছু শোনার আছে, সামথিং টু লিসেন। কিছু শেখার আছে, সামথিং টু লার্ন। কিছু জানার আছে, সামথিং টু নো। এটা হচ্ছে সামথিং এর একটা ব্যবহার। এবার এই রুলটা একটু আপনারা পড়বেন প্লিজ। যেমন আই উড লাইক টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আমি সেখানে যেতে চাই। আমি পান করতে চাই। আমি গাড়ি চালাতে চাই। আমি গান গাইতে চাই। এই ধরনের স্ট্রাকচার কিভাবে করবেন দেখেন, সাবজেক্ট প্লাস উড লাইক টু, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবার দেখেন সাবজেক্ট হচ্ছে আই, তারপর একসাথে বসাতে হবে উড লাইক টু। উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে দেখেন ডু, আর তারপর অবজেক্ট বসেছে দা ওয়ার্ক। আমি কাজটি করতে চাই, আই উড লাইক টু ডু দা ওয়ার্ক। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। এইভাবে মিম আপু একটু পড়ে ফেলেন তো এই বাক্যগুলো, সব বাক্যগুলো পড়েন। I আমি কাজটি করতে চাই। I would like to go there. আমি সেখানে যেতে চাই। I would like to drink water. আমি পানি পান করতে চাই। হুম, I would like to drive a car. আমি গাড়ি চালাতে চাই। হুম, I would like to sing a song. হুম, Sing a song. হুম, আমি গান গাইতে চাই। I would like to play cricket. আমি ক্রিকেট খেলতে চাই। I would like to catch the fish. আমি মাছকে ধরতে চাই। I would like to have tea. আমি চা খেতে চাই। I would like to go to market. আমি বাজারে যেতে চাই। I would like to explain it. আমি এটা ব্যাখ্যা করতে চাই। I would like to practice. আমি অনুশীলন করতে চাই। I would like to read a book. আমি বই পড়তে চাই। ধন্যবাদ। দেখেন তাহলে আমি বই পড়তে চাই, আপনি আমাকে বলছেন যে স্যার আমি আপনার সাথে মোবাইলে একটু পার্সোনালি কথা বলতে চাই। তাহলে এই বাক্যটা আপনি বাংলায় না বলে ইংলিশে কিভাবে বলবেন যে আমি আপনার I সাথে, আই উড লাইক টু, I would like to আই উড লাইক টু সে সামথিং উইথ ইউ, হ্যাঁ, ওভার মোবাইল ফোন বা বাই মোবাইল ফোন। আই উড লাইক টু সে সামথিং বাই মোবাইল ফোন, আমি আপনার সাথে মোবাইল ফোনে কিছু বলতে চাই। তাহলে এটা হচ্ছে উড লাইক টু এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন? উড লাইক টু। হ্যাঁ, এইগুলা কিন্তু আমি এখন পাঠিয়ে দিব, এইগুলো পড়বেন। এইগুলো মানে স্বর্ণের থেকেও দামি, সোনার থেকেও মূল্যবান। কোটি টাকা দিয়েও এইগুলো পাওয়া যায় না। এইবার দেখেন এখানে একটা আমি বাক্য করেছি, সেটা হচ্ছে উড প্লাস সাবজেক্ট
উড এর পরে সাবজেক্ট বসাতে হবে, প্লাস লাইক টু দিতে হবে, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবার দেখেন উড, এই যে উড বসেছে, উড ইউ লাইক টু হেল্প মি, তুমি ইয়েস, এই উড এর পরে বা উড এর আগে সবসময় সাবজেক্টের বেস ফর্ম বসে। অনেক একটা ভালো কথা বলেছেন। দেখেন উড বসবে প্রথমে, তারপর সাবজেক্ট বসেছে ইউ, তারপর লাইক টু বসেছে, তারপর ভার্বের বেস ফর্ম বসেছে হেল্প, তারপর অবজেক্ট বসেছে মি। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? তুমি কি আমাকে সাহায্য করতে চাও? উড ইউ লাইক টু হেল্প মি? তুমি কি ইংরেজি শিখতে চাও? আমি ইয়াসিন ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি কি ইংরেজি শিখতে চান, কিভাবে বলবো? উড ইউ লাইক টু লার্ন ইংলিশ? তুমি কি কিছু পান করতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ, উড ইউ লাইক টু ড্রিঙ্ক সামথিং? তুমি কি চা খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ টি? তো এখান থেকে অর্ধেক বাক্য পড়ে ফেলেন তো ইয়াসিন ভাইয়া। ইংরেজি পড়বেন আর বাংলা পড়বেন প্লিজ। উড ইউ লাইক টু হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে চাও? উড ইউ লাইক টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজিতে সরি, তুমি কি ইংরেজি শিখতে চাও? উড ইউ লাইক টু ড্রিঙ্ক সামথিং? তুমি কি কিছু পান করতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ হ্যাভ টি? তুমি কি চা খেতে চাও? উড ইউ লাইক টু বিকাম এ ডক্টর? তুমি কি ডাক্তার হতে চাও? উড ইউ লাইক টু গো টু মার্কেট? তুমি কি বাজারে যেতে চাও? উড ইউ লাইক টু ডু দা ওয়ার্ক? তুমি কি কাজটি করতে চাও? উড ইউ লাইক টু গো হিয়ার? তুমি কি সেখানে যেতে চাও? উড ইউ লাইক টু ড্রিঙ্ক ওয়াটার? তুমি কি পানি পান করতে চাও? উড ইউ লাইক টু স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে চাও? উড ইউ লাইক টু মিট হিম? তুমি কি তার সাথে দেখা করতে চাও? ধন্যবাদ, আর পড়তে হবে না। দেখেন এইগুলা দিয়ে এইখান থেকে আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা কি, দুজনে ভালোভাবে শুনে রাখেন। এইখানে তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি ইংরেজি শিখতে চাও, পরে আগে একটা রুল ছিল আমি কাজটি করতে চাই, আমি সেখানে যেতে চাই। তো এইখানে এই যে বাংলা বাক্যগুলো দেওয়া আছে না, এর বাইরে আপনাদের নতুন ধরনের বাংলা বাক্য তৈরি করে এই স্ট্রাকচার দিয়ে বাক্য করতে হবে। যেমন তুমি কি আমাকে সাহায্য করতে চাও, এখানে আমি যদি একটা বাক্য বলি তোমরা কি মাছ ধরতে চাও, কি হবে? উড ইউ লাইক টু ক্যাচ ফিশ? তোমরা কি মাছ ধরতে চাও? উড ইউ লাইক টু ক্যাচ ফিশ? অর্থাৎ নতুন নতুন বাংলা বাক্য সাজাবেন, খাতায় লিখবেন এবং সেইটার ইংরেজি করবেন। মিম আপু বুঝতে পেরেছেন? স্যার। এইখান থেকে এইগুলো করলে কি হবে জানেন, আপনার নতুন নতুন বাক্য তৈরি করার দক্ষতা বাড়বে। আপনি বাক্য তৈরি করে করে কথা বলতে পারবেন। আপনি মনে করেন বাসায় বসে রয়েছেন, আপনার হাজবেন্ড বলছে যে তুমি কি এখন আমার সাথে বাজারে যেতে চাও, চলো তো আমরা কিছু কেনাকাটা করে আসি, আজকে এখন বর্ষা হচ্ছে, আমরা এই বর্ষায় খিচুড়ি খাবো, মাংস খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি, তো চলো আমরা একটু বাজার করে নিয়ে আসি। তো সে বলছে যে তুমি কি আমার সাথে বাজারে যেতে চাও, ইংরেজিতে কিভাবে বলবে? উড ইউ লাইক টু গো টু মার্কেট উইথ মি? উড ইউ লাইক টু গো টু মার্কেট উইথ মি? দেখেছেন? এইভাবে কিন্তু বাক্য, নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। এবং আমি যে স্ট্রাকচার দেখাই দিচ্ছি এইগুলা অনেক কষ্ট করে তৈরি করা। আপনারা এইভাবে কয়েকটা স্ট্রাকচার একটু মুখস্থ করেন এবং সেইগুলা দিয়ে কথা বলেন, দেখবেন দ্রুত পারবেন, দ্রুত। যেমন এই যে দেখেন স্পোকেন রুল 143, এখানে সিরিয়ালটা একটু বেশি, এইভাবে অত সিরিয়াল হবে না। এখানে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবার দেখেন প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর ইউজ টু, ইউএস ইডি। এই ইউজ টু এর অর্থ কি জানেন? এই দেখেন এখানে লিখেছি অতীতকালে, ব্যবহার করেন। সরি অনেক দূরে চলে গিয়েছে। হ্যাঁ, এই যে কোনো কিছুর অভ্যাস বোঝাতে, অর্থাৎ অতীতকালে অভ্যাস ছিল, কোনো কিছু অতীতকালে অভ্যাস ছিল। যেমন আমি কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক। তুমি ধূমপান করতে বা আমি ধূমপান করতাম, এখন আর করি না, আই ইউজ টু। স্যার, ও তো ভবিষ্যতেও থাকবে। না না না, এখানে তখন কিন্তু আপনাকে ইউজ ব্যবহার করতে হবে, ইউএস ই। কিন্তু এখানে দেখেন ডি ব্যবহার করেছে, ইউজ টু। এই রুলটা দেখেন, এই যে ইউএসইডি দেখতে পাচ্ছেন, এই যে তীর চিহ্ন দেখেন, ইউজ টু অর্থাৎ কোনো কিছুর অভ্যাস। কিন্তু এখানে লেখাটা একটু ভুল আছে, লিখতে হবে কোনো কিছুর অতীতকালে অভ্যাস ছিল, এমন বোঝালে ইউজ টু বলা হয়। যেমন আমি কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক। আমি ধূমপান করতাম। এগুলো পড়ে ফেলেন, মিম আপু পড়েন, বাংলা পড়েন আর ইংরেজি পড়েন। আগে বাংলা পড়বো স্যার। হ্যাঁ আগে বাংলা প্রত্যেকটা, তারপরে ইংরেজি পড়েন, আগে একটা আমি বাংলা একটা কাজ ইংরেজি। করতাম, হুম। টু ওয়ার্ক। হুম। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক।
আমি তাকে আমি তাকে ঘৃণা করতাম। আই ইউজ টু হেট হিম। আমি তোমাকে ভালোবাসতাম। আই ইউজ টু লাভ ইউ। আমি পার্কে যেতাম। আই ইউজ টু গো টু দ্য পার্ক। আমি সেখানে যেতাম। আই ইউজ টু গো টু দেয়ার। আমি সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম। আমি বাগানে খেলতাম। আই ইউজ টু প্লে ইন দ্য গার্ডেন। আমি আরবি ভাষা শিখতাম। আই ইউজ টু লার্ন অ্যারাবিক। আমি তোমাকে পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ইউ। আমি তোমাকে ঘৃণা করতাম। আই ইউজ টু অ্যাবহর। হ্যাঁ, এটা উচ্চারণ হবে অ্যাবহর, ABHR, অ্যাবহর ইউ, আমি তোমাকে ঘৃণা করতাম। অর্থাৎ মনে রাখবেন, সাবজেক্টের পরে ইউজ টু দিবেন, তারপরে ভার্বের বেস ফর্ম দিবেন, তারপর অবজেক্ট। আমি কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক। আমি তাকে ঘৃণা করতাম, আই ইউজ টু হেট হিম। আমি তোমাকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ ইউ। আমি পার্কে যেতাম, আই ইউজ টু গো টু দা পার্ক। আমি পার্কে যেতাম, আই ইউজ টু গো টু দা পার্ক। দেখেছেন? তাহলে এইভাবে এই বাক্যগুলো ব্যবহার করে এই রুলগুলো যদি কথা বলা শেখা হয়, কেন পারবেন না? মাত্র 2 মাসের ভিতরে কথা বলা সম্ভব, যদি এইভাবে শিখে একটু চেষ্টা করা হয়। ইয়াসিন ভাইয়া বলেন তো, আমি যদি বলি আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, এখন আর খাই না, অতীতকালে, এই বাক্যটা কি হবে? বাংলা ইংলিশ কি হবে? আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। আমি প্রতিদিন ডিম খাই। তারপরে আচ্ছা, সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, দেখেন। I used to eat an egg every day. আচ্ছা, একটু মিউট রেখে পড়াই। বলা হচ্ছে আমি কাজ করতাম, আই ইউজ টু ওয়ার্ক, আমি প্রতিদিন একটি ডিম খেতাম। আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। USED, এটা পাস্ট ফর্ম। আর মিম আপা যেটা বলেছেন সেটা হবে প্রেজেন্ট ফর্ম। যেমন আমি প্রতিদিন একটি ডিম খাই, আমি প্রতিদিন কাজ করি, তখন এখানে ডি হবে না, ইউজ হবে, আই ইউজ টু ওয়ার্ক। অর্থাৎ ইউজ টু হচ্ছে অতীতকালের অভ্যাস, আর যখন শুধুমাত্র ইউজ হবে তখন বর্তমান কালের অভ্যাস বোঝাবে। এখানে দেখেন আরো একটা রুল পড়াই। যেমন আই শুড ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করা উচিত, আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার এখন ঘুমানো উচিত, আই শুড স্লিপ নাও। আমার নিয়মিত ব্যায়াম করা উচিত, আই শুড এক্সারসাইজ রেগুলারলি। আমার সব সময় আইন মেনে চলা উচিত, আই শুড অলওয়েজ ওবে লস। আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই শুড ওবে মাই প্যারেন্টস। হ্যাঁ, অর্থাৎ দেখেন সাবজেক্টের পরে শুড মনে রাখবেন ভালোভাবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, তারপর কি বসাতে হবে? অবজেক্ট। এই বাক্যগুলো কে পড়বেন? অর্ধেকগুলা ইয়াসিন ভাইয়া পড়েন, আর অর্ধেকগুলো মিম আপু পড়বেন। আমার নিজের যত্ন নেওয়া উচিত, এই পর্যন্ত ইয়াসিন ভাইয়া পড়েন, এই পর্যন্ত উপরের থেকে পড়েন। আমার নিজের যত্ন নেওয়া উচিত, এখান থেকে হুম। উপরে থেকে আমি শুরু করি। আই শুড ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করা উচিত। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। আই শুড এক্সারসাইজ রেগুলারলি, আমার নিয়মিত বেড়া উচিত। আই শুড অলওয়েজ অভয় লস, আমার সব সময় আইন মেনে চলা উচিত। আই শুড অভয় ইউর প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, আমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। তারপর হলো আই শুড কেয়ার টেক কেয়ার অফ মাই সেলফ, আমার নিজের যত্ন নেওয়া উচিত। ধন্যবাদ। এখন যদি বলি, আপনি এটা বলেন তো কি হবে? আমার এখন ঢাকায় যাওয়া উচিত, কিভাবে বলতে হবে? আমার এক ঢাকা যাওয়া উচিত। এই একই নিয়মে বলেন, একই আই নিয়ম। শুড আই শুড গো টু ঢাকা। আই শুড গো টু ঢাকা। আই বলেন তো। শুড হ্যাঁ, বলেন তো আমার বই পড়া উচিত, কি হবে? আমার বই পড়া উচিত। I should read book. আই শুড রিড বুক। বলেন I তো should আমার, read বলেন book. তো আমার বই পড়া উচিত না, তখন কি হবে? আমার বই পড়া উচিত না। আমার বই পড়া উচিত না। আই শুড এখানে এটার সাথে নট বস কেমনে জানি, এটা ডট একেবারে বসাতে সহজ হবে না ইয়াসিন ভাই, not? দেখেন। এটা সহজ, আমার বই পড়া উচিত, আই শুড রিড এ বুক। এখানে একটা আর্টিকেল এ দিতে হয়। হ্যাঁ শোনেন, আমার বই পড়া উচিত আর আমার বই পড়া উচিত না, এই শুড এর পরে
এই শুড এর পরে শুধুমাত্র একটা নট দিবেন, আই শুড রিড এ বুক আমার বই পড়া উচিত, আর আই শুড নট রিড এ বুক আমার বই পড়া উচিত না। আই শুড নট রিড এ বুক। এইবার দেখেন এইটাকে যদি প্রশ্নবোধক বানাতে চান, আমার কি বই পড়া উচিত, তখন কি হবে বলেন? শুড আই রিড এ বুক। কি হবে বলেন? শুড আই রিড এ বুক। আমার কি বই পড়া উচিত? শুড আই রিড এ বুক? আমার কি বই পড়া উচিত না? শুড নট আই রিড এ বুক। আমার কি বই পড়া উচিত না? শুড নট আই রিড এ বুক। কি হবে বলেন? শুড নট রিড এ বুক। শুড নট আই দিতে হবে, হ্যাঁ। অর্থাৎ এইটা দেখেন চারটা বলতেছি, আমার বই পড়া শুড উচিত, নট। হ্যাঁ আমার বই পড়া উচিত, আই শুড রিড এ বুক। আমার বই পড়া উচিত না, আই শুড নট রিড এ বুক। আমার কি বই পড়া উচিত? শুড আই রিড এ বুক। আমার কি বই পড়া উচিত না? শুড নট আই রিড এ বুক। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এইটা মনে রাখবেন যে দেখেন, প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন একটা বাক্যকে আমরা চার ভাবে যেন বলতে পারি, এই ক্ষমতাটা যেন অর্জন করতে পারি। অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক করতে হবে, সেইখান থেকে নেগেটিভ করা শিখতে হবে, সেইখান থেকে ইন্টারোগেটিভ করা শিখতে হবে, সেইখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। এইটা যদি আপনি পারেন তাহলে আপনি ইংরেজিতে দ্রুত স্যার কথা বলা বলেন। স্যার মানে শুডের শুডের পরে যে স্যার নট বসলো ভার্বের আগে, আই এর আগে হুম। নট বসলে এটা কি হবে স্যার? কোন বাক্যটা বলেন কোথায়? মানে নট বসলো মানে শুড শুড নট, হুম। কারণ শুড নট আই মানে আই এর আগে বসছে যে নট। ও, এটা হচ্ছে দেখেন এই বাক্যগুলো প্রত্যেকটা বলি, যেমন আমার একটি বই পড়া উচিত, আই শুড রিড এ বুক, এটা তো বুঝতে পারছেন এখানে কোনো ভেজাল নেই। আই শুড রিড এ বুক, শুড মানে উচিত, না। শুড মানে উচিত, আমার একটা বই পড়া উচিত, আই শুড রিড এ বুক। আমার বই পড়া উচিত না, এখানে এই শুডটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয় বলেন? মডাল ভার্ব। আর এই মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে নট বসিয়ে বাক্যটাকে নেগেটিভ করা যায়। আই শুড রিড এ বুক এর নেগেটিভ হবে আই শুড নট রিড এ বুক। বুঝতে পেরেছেন এতটুকু? তাহলে স্যার আমি অক্সিলারি বুঝতে ভার্ব পারছি। সবগুলা না, সবগুলা। আমার কথা বোঝেন, আমি এই যে বললাম যে বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে সাড়া দিবেন যে হ্যাঁ কি না। অর্থাৎ আই শুড রিড এ বুক আর নেগেটিভ হবে আই শুড নট রিড এ বুক, আর এর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হবে শুড আই রিড এ বুক। অর্থাৎ ওই শুড নামক যে অক্সিলারি ভার্ব ওইটা বাক্যের সবার শুরুতে বসবে, শুড আই রিড এ বুক। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, আপনার প্রশ্ন ছিল এইখানে নেগেটিভ ইন্টারোগেটিভটায়, এখানে হবে কি শুড নট আই রিড এ বুক। অর্থাৎ ওই শুডের সঙ্গে নট বসাতে হবে, তারপর আপনাকে সাবজেক্ট দিতে হবে। বোঝেননি? শুডের পরে একসঙ্গে নট দিতে হবে, শুড নট আই জি রিড এ স্যার। বুক। অর্থাৎ মানে প্রোনাউনের আগে নট আর নাউনের পরে নট, ওখানে আইটা হচ্ছে প্রোনাউন। শুড নট আই রিড এ বুক অনেকে এইভাবে করে, শুড আই নট রিড এ বুক, এভাবে হবে না, এটা ভুল। শুড আর নট একসঙ্গে বসাতে হবে। শুড নট আই রিড এ বুক, আমি কি একটা বই পড়ি না? আমি কি একটা বই পড়ি? শুড আই রিড এ বুক। আর আমি বই পড়ি না বা আমার বই পড়া উচিত না, আই শুড নট রিড এ বুক। আর আমার বই পড়া উচিত, আমার বই পড়া উচিত, আই শুড রিড এ বুক। কি হবে বলেন? আই শুড রিড এ বুক। মনে রাখবেন এই কথাগুলা যেভাবে দেখেন, আমি আমি যতটা কষ্ট করে ভেঙে ভেঙে বুঝাই দেয়, কোনো স্যাররা কিন্তু এইভাবে তারা পড়ায় চলে যায়, আপনি বুঝলেন কি বুঝলেন না এটা তাদের যায় আসে না, হ্যাঁ। এখন দেখেন আমি অনেক কষ্ট করতেছি, আপনারাও কষ্ট করেন। কোনো নতুন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে গেলে এইগুলো বলতে হয়। এখানে কি লেখা আছে মিম আপু, এই লাইনগুলো একটু পড়ে ফেলেন। গুড আফটারনুন, Hello everyone. How are you? This is দিস ইজ নেম, এখানে বলবেন দিস ইজ মিম, বা দিস ইজ এখানে আপনার বলবেন ইসরাত জাহান মিম। হ্যাঁ, তারপর বলবেন ফার্স্ট আই উড লাইক টু, পড়েন ফার্স্ট আই উড। sir. Forgive এখানে me. দেখেন এই যে অবলিক দিয়েছি, যে কোনো একটা বলবেন, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল অথবা মডারেটর স্যার অথবা ব্রাদার, হ্যাঁ একটা বলবেন ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার, হুম, ফর গিভিং মি, ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ, এখানে টপিকের নাম বলবেন, টুডেস টপিক ইজ বুক ফেয়ার, টুডেস টপিক ইজ
করোনা প্যান্ডামিক, হ্যাঁ, টুডেস টপিক ইজ লোডশেডিং। যে যে টপিকের উপরে কথা বলার জন্য আপনাকে ডাকা হবে সেই টপিকের নামটা বলবেন, টুডেস টপিক ইজ ড্যাশ, তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, প্রিয় দর্শক বৃন্দ, এটা বলে এইখান থেকে আপনি আপনার মতো করে বলা শুরু করবেন। এইবার শেষটা কিভাবে নামাবেন, একেবারে শেষে গিয়ে এইটুক বলতে পারেন, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. একেবারে শেষে এক লাইনে বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইভাবেও শেষ নামালে হবে। আর এখানে বডি অফ দ্য প্যারাগ্রাফ, এই ডিয়ার অডিয়েন্স বলে এইখানে আপনি যে কোনো কিছু বলতে পারেন, ডিয়ার অডিয়েন্স বলে এখানে আপনি বলা শুরু করলেন, ঠিক আছে? এখানে বডি অফ দ্য প্যারাগ্রাফ বলে এইভাবে শেষ নামাতে হবে। তো আপনাদের আগামীকালকের একটা প্রেজেন্টেশন থাকবে, এই বিষয়টার উপর একটু কথা বলবেন, সেটা হচ্ছে লোডশেডিং। কারণ বর্তমান বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ যায়, কারেন্ট যায়। মিম আপুদের ওখানে কি বিদ্যুৎ যায় কখনো? অবশ্যই যায়, আমার এখানেও যায়, সবার জায়গাতে যায়। তো এই লোডশেডিং এর উপরে আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, একটু মনে মনে ভেবে রাখবেন যে যতটুক পারেন ততটুক বললে হবে, বাকিটুক আমি আপনাদের হেল্প করব। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা, তাহলে একদিনে বেশি পড়লে আমাদের মাথায় থাকবে না। আজকে আমি এই যে দেখেন কয়েকটা রুল শিখালাম, এই যে একটা বক্স দিলাম, এখান থেকে আপনারা বাক্য করবেন। এই যে টেন্স শিখালাম, টেন্স থেকে পড়া দিয়েছি, পড়াটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সরি পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে কিছু বাংলা বাক্য তৈরি করবেন এবং তারপরে কিছু ইংরেজি বাক্য তৈরি করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে সোমবারের দিন, আগামীতে আবার সোমবারে ক্লাস নিব। কারো কোনো কোশ্চেন থাকলে, আর ইয়াসিন ভাইয়া যেভাবে বাড়ির কাজগুলো করছেন এইভাবে এই গতিতে আগাতে পারলে আপনি দ্রুত ডেভেলপমেন্টটা নিজের চোখে নিজে দেখতে পারবেন। আর মিম আপুও যদি সময় পান আমাকে এইভাবে ইয়াসিন সাহেবের মতো করে করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সোমবারের ক্লাসে হয়তো আবার কথা